আচ্ছা, আমরা আগের দিন হলো ভেক্টরের বিভাজন সূত্রগুলো দেখছিলাম, যে ভেক্টরের বিভিন্ন উপাংশ আকারে আসলে আমরা যে কোনো ভেক্টরকে ভেঙে নিয়ে আসতে পারি। সেটা আমাদের র্যান্ডম যে কোনো রকমের ভেক্টর, যে কোনো রকমের উপাংশ হতে পারে। আবার চাইলে সেটা বিশেষ রকমের উপাংশও হতে পারে, যেগুলোকে আমরা লম্ব উপাংশ বলি, যে উপাংশগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। তো সেটাই ইউজ করে আসলে আমরা যে এতদিন ধরে লব্ধি সূত্রগুলো দেখছিলাম, সেই লব্ধি সূত্রগুলো আসলে ভেঙে নিয়ে আসা যায় বা প্রমাণ করে নিয়ে আসা যায় আমাদের উপাংশ কনসেপ্টটা ইউজ করে। তো সেটা কিভাবে করতে পারি? আমরা প্রথমে এক্স অক্ষ y অক্ষ এঁকে নেই। তো ধরো আমাদের দুইটা ভেক্টর আছে, একটা হলো পি ভেক্টর, একটা কিউ ভেক্টর, আর সেই দুইটার লব্ধি হলো আমাদের আর ভেক্টর। সো ধরো আমাদের এখানে একটা পি ভেক্টর আছে, এতটুকু হলো আমাদের পি ভেক্টর। তারপর ধরো কিউ ভেক্টর আছে এখানে কোন একটা কিছু, আর এদের লব্ধি তাহলে কি পাওয়া যাবে? আর পাওয়া যাবে মাঝখানে কোন একটা বরাবর। এই দুইটারই পাদবিন্দু আমরা একই জায়গায় রাখছি, এখানে জিরোর জায়গায় বা ও বিন্দুটার জায়গায়। তাহলে এদের আম, যে লব্ধি সেটা কি হবে? মাঝ বরাবর এখানে একটা পাওয়া যাবে। তাহলে আমরা কি কি পেলাম? যে আমাদের পি ভেক্টর আছে, এখানে আবার সমস্যা করতেছে, ওয়েট, এই জিনিসটা। আচ্ছা, তো আমাদের এখানে দুইটা ভেক্টর আছে, একটা হলো পি ভেক্টর, এখানে উপরে আছে কিউ ভেক্টর। এদের মধ্যবর্তী মানে অ্যাঙ্গেলটা হলো এখানে এটা আলফা। ঠিক আছে, আলফা অ্যাঙ্গেল আছে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। আর এখানে যে লব্ধিটা পাওয়া যাচ্ছে সেটা হলো আর। লব্ধিকে আমরা দুইটা তীর চিহ্ন দিয়ে দেখাইতে পারি। সো এগুলো আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর বসাইলাম। এখন তোমাকে অনেক সময় এমন হতে পারে যে তোমাকে প্রশ্নে জাস্ট পি ভেক্টর আর কিউ ভেক্টর দেওয়া আছে। ঠিক আছে, তোমাকে সেটা এক্স অক্ষের সাথে কিভাবে হবে না হবে, ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এটা তোমাকে বলা নাই। তখন কি করবা? ধরো তোমাকে র্যান্ডম এভাবে দেওয়া আছে, যে তোমাকে এখানে পি একটা ভেক্টর দেওয়া আছে, এখানে তারপর হলো একটা কিউ ভেক্টর দেওয়া আছে, তারপর বললো যে এদের No, মধ্যবর্তী যে লব্ধি। হ্যাঁ বলো। turn it off. হ্যাঁ, Camera off. এতক্ষণে বলতেছো? ও আচ্ছা, ও সেকেন্ড বার করার সময় হলো অফ হয়ে গেছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমাদের পি ভেক্টর, কিউ ভেক্টর আর আর ভেক্টর, এটা নর্মালি তোমার এখানে যেভাবে আঁকছি সেভাবে নাও থাকতে পারে। যে পরীক্ষার যখন তোমাকে এটা প্রশ্নে দিচ্ছে, প্রশ্নে দেওয়ার সময় হয়তো জাস্ট পি কিউ আর বলে দিছে যে পি আর কিউ দুইটা ভেক্টর আছে, তাদের মধ্যবর্তী একটা লব্ধি পাওয়া গেছে আর লব্ধি। বাট সেটা তোমাকে এক্স অক্ষ y অক্ষ বরাবর বসিয়ে দেয় নাই। তাহলে তুমি কি করবা? যেটা দেওয়া আছে, যেমন ধরো এটা তোমার কাছে দেওয়া আছে, নিচেরটা হলো পি, উপরেরটা হলো কিউ, তারপরে এদের লব্ধি পাওয়া যাচ্ছে মাঝখান বরাবর আর। তাহলে কি করবে? এটাকে তুমি এক্স অক্ষ y অক্ষে বসিয়ে নিবা নিজের মতো করে। যে এখন কি করবো আমরা? এই যে এদের যে পাদবিন্দু সবার, এই পাদবিন্দুটাকে আমি জিরো মূল বিন্দুটা ধরবো, বা ও মূল বিন্দুটা ধরবো। আর এটাকে ধরে নিয়ে তাহলে আমি এক্স অক্ষ আঁকবো আর ওয়াই অক্ষ আঁকবো। সো এটা হলো আমাদের এক্স অক্ষ, আর এটা হলো আমাদের ওয়াই অক্ষ। সো যদি এরকম দেওয়া থাকে তাহলে এক্স অক্ষ y অক্ষ এঁকে নিবা। তারপর হলো আমরা আবার এই কনসেপ্ট থেকে আবার শুরু করতে পারবো। এখন অনেক সময় যেটা হয়, তোমাকে শুধুমাত্র মান বলে দেয় যে দুইটা ভেক্টর আছে, একটা ভেক্টর পি যেটা হলো 2 নিউটন, আর একটা আছে কিউ ভেক্টর যেটা হলো 3 নিউটন। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 60 ডিগ্রি। তারপর এই যে লব্ধি বের করো, বা আহ লব্ধি আর বলে দেওয়া আছে, সেই আর এর ভ্যালু বের করো। এরকম প্রশ্ন আসতে পারে, যেখানে তোমাকে বাংলা কথায় বলে দিছে, কোনো চিত্র এঁকে দেয় নাই। তখন কি করবা? আমরা এরকম ভাবেই চিত্র আঁকবো যে যে কোনো একটা ভেক্টরকে, যেটা 2 নিউটন বা 3 নিউটন বললো, সেই দুইটার যে কোনো একটাকে আমরা কি করবো? এক্স অক্ষ বরাবর নিয়ে ফেলবো। আরেকটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে নেব? তোমাকে তো মধ্যবর্তী অ্যাঙ্গেল বলে দিছে, সেই অ্যাঙ্গেল বরাবর, আলফা ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর আরেকটা ভেক্টরকে নিয়ে ফেলবা। তারপর তাদের লব্ধি অবশ্যই মাঝ বরাবর পাওয়া যাবে। সো তাহলে আমরা যেরকম ভাবেই দেওয়া থাকুক না কেন, আমরা এই অবধি আসতে পারবো, এটা মোটামুটি বুঝলাম। যে আমরা যে এই জায়গায় দেওয়া থাকুক, আমি এখানে চলে আসতে পারবো এই চিত্রটাতে। আচ্ছা, এবার এই চিত্রটাতে চলে আসলে আমরা এখানে ক্যালকুলেশন দেখি। এই যে এই চিত্রটা, এখানে আছে পি ভেক্টর আছে, কিউ ভেক্টর আছে, এবং তাদের লব্ধি আছে আর ভেক্টর। আচ্ছা, আমরা এখানে দেখতে পারতেছি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো আলফা। এই আলফা অ্যাঙ্গেলের জন্য কিন্তু আমরা চাইলে এদের সবার উপাংশ বের করতে পারবো। কেমন উপাংশ? ওই যে আমরা যেখানে দেখছিলাম যে আমাদের
ইচ্ছা মতো যে কোনো রকম উপাংশ নেওয়া যায়, বাট আমরা বিশেষ রকমের উপাংশ নিতে পারি যেগুলোকে আমরা বলি লম্ব উপাংশ, যে এমন দুটো উপাংশ নেব যারা হলো কি পরস্পর লম্ব হবে। সো এই যে পি ভেক্টরটা আছে, সেই পি ভেক্টরটাকে আসলে আমরা লম্ব উপাংশের মাধ্যমে লিখতে পারি। পি ভেক্টরটা খেয়াল করে, এটা কিন্তু পুরো অংশটাই এক্স অক্ষ বরাবর আছে, পি এর যে ভ্যালুটা সেটা পুরোটাই হলো এক্স অক্ষ বরাবর আছে। তো আমি যদি পি এর অংশটাকে, এটাকে যদি আমি বলি পি এক্স, যে এক্স অক্ষ বরাবর যতটুকু অংশ আছে এটাকে কি লেখা লাগবে, এখানে আমরা জানি সাথে কি একটা একক ভেক্টর লেখা লাগে। সো পি এক্স আই বলা যায়। এখন এটার কিন্তু ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশ নাই, দেখো এটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর বা উপর নিচে বরাবর কিন্তু একদমই যায় নাই। সো এটার ওয়াই অক্ষ বরাবর কিন্তু কিছুই নাই। ওয়াই অক্ষ বরাবর যেহেতু কিছু নাই, এটার ওয়াই অক্ষের যে উপাংশটা আছে সেটা কিন্তু জিরো, তুমি জিরো জে লিখতে পারো। ওয়াই অক্ষ বরাবর যেহেতু সেটার একক ভেক্টর হলো জে, তো জিরো জে লেখা যায়, বাট সেটা আসলে কাজের হবে না কারণ জিরো তো। তো আমরা জাস্ট এখানে পি এক্স আই পাবো পি ভেক্টরটার জন্য। সেটাকে যদি আমি উপাংশে ভাগ করি, শুধুমাত্র একটি উপাংশ পাওয়া যাবে এক্স অক্ষ বরাবর, ওই অক্ষ বরাবর কোনো উপাংশ পাওয়া যাবে না বা উপাংশটার ভ্যালু জিরো হবে। কিউ কে যদি আমি একইভাবে উপাংশের মাধ্যমে ভাগ করার চেষ্টা করি, কিউ কে যখন আমি ভাগ ভাগ করব তখন দেখা যাবে এই যে কিউ যেটা, এটাকে উপাংশ আকারে ভাগ করা যায় কিভাবে, তোমার এক্স অক্ষ বরাবর এখানে কিছু দূর যেতে হবে, তারপর ওয়াই অক্ষ বরাবর এখানে উপরে উঠতে হবে, তাই না? তাহলে এই এক্স অক্ষ বরাবর এই অংশটা আমাদের একটা উপাংশ, আর ওয়াই অক্ষ বরাবর এই অংশটা হলো আমাদের আরেকটা উপাংশ কিউ এর জন্য। তো কিউ এর তাহলে এক্স বরাবর যে উপাংশ, এটাকে ধরে আমি বললাম কিউ এক্স, কিউ এক্স আই, যেহেতু এক্স অক্ষ বরাবর নিচ্ছি সেটা একক ভেক্টর হলো আই। তারপর যখন আমি ওয়াই অক্ষ বরাবর নেব তখন ধরলাম এটা হলো কিউ ওয়াই, ঠিক আছে? সো ওয়াই অক্ষ বরাবর উপাংশ হলো কিউ ওয়াই, আর সেটার সাথে একক ভেক্টর কি থাকবে, জে একক ভেক্টর থাকবে। আমরা এখনো জেড অক্ষ নিচ্ছি না এখানে, ক্যালকুলেশন সহজ ভাবার জন্য। সো জেড অক্ষ আমরা আপাতত ইগনোর করতেছি। সো পি আর কিউ ভেক্টর দুইটাকে তাহলে আমরা কিন্তু উপাংশ আকারে সাজা নিতে পারছি, ঠিক আছে? এখন আমরা লব্ধি বের করার, উপাংশ ইউজ করে লব্ধি বের করার একটা সূত্র দেখছিলাম, তাই না? যে আমাকে আর ভেক্টর বের করতে বলা হয়েছে, আর হলো আমাদের পি এবং কিউ এর লব্ধি। যখন আমরা লব্ধি বের করি, লব্ধি মানে তো একদম সিম্পল যোগ, তাই না? যখন আমরা যোগ করি এখানে কি হয়, যে এগুলো এগুলো সবগুলো যোগ হয়ে যায় না? আর ভেক্টর ইকুয়ালস টু কি লেখা যায়, যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, কারণ আমরা বললামই আর হলো কি পি এবং কিউর লব্ধি, তার মানে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এবার পি আর কিউ ভেক্টরের যে ভ্যালুগুলো আমরা পাইছি উপাংশ আকারে ভেঙে নিয়ে, সেগুলো তাহলে এখানে বসিয়ে দেওয়া যাবে। সেগুলো বসিয়ে নিলে তাহলে আমি কয়টা আই পাবো, পি এক্স আই পাওয়া যাবে, কিউ এক্স আই পাওয়া যাবে। তাহলে আই যদি সেখান থেকে কমন নিই তাহলে কি লেখা যাবে, পি এক্স প্লাস কিউ এক্স আই, ঠিক আছে? দুইটাতেই যেহেতু আই আছে, আই কমন নিয়ে ফেললাম, সো পি এক্স প্লাস কিউ এক্স আই। আর যেতে জে এর সাথে কি পাওয়া যাচ্ছে, কিউ ওয়াই জে। এখন আমাদের এই যে পি এক্স কিউ এক্স কিউ ওয়াই, তার মানে এক্স অক্ষ বরাবর উপাংশ, ওয়াই অক্ষ বরাবর উপাংশ, এগুলোর কিন্তু আমরা ভ্যালু বের করতে পারি, তাই না? এগুলা ভ্যালু বের করার নিয়ম কি? এগুলা ভ্যালু বের করার নিয়ম হলো যে আহ, আমাদের যে কোনো একটার জন্য যদি পি এক্স নেই, যেমন হলো পি এক্স মানে কি, এক্স অক্ষ বরাবর পি এর উপাংশ। এক্স অক্ষ বরাবর যখন আমি পি এর উপাংশ নেব, উপাংশ বের করার নিয়ম কি, যে আমাদের যে লব্ধি থাকবে সেই আর লব্ধি, আর এর সাথে কি থাকবে আমাদের এখানে, যেহেতু এখানে যেটা আমি নিচ্ছি, ঠিক আছে? ধরে নাও যে এখানে খুবই ক্ষুদ্র একটা অ্যাঙ্গেল আছে, পুরোপুরি 0 ডিগ্রি অ্যাঙ্গেল তো বোঝা যায় না, তুমি ধরে নাও যেখানে 1 ডিগ্রি বা 2 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। পি ভেক্টরটা আসলে এখানে এক্স অক্ষের বরাবর নাই, এটা আসলে একটু উপরে আছে, এখানে আছে হালকা একটু উপরে। হালকা একটু উপরে যদি হয়ে থাকে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল এটা না, এক্স অক্ষ এবং পি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো এটা। এই খুবই ছোট একটা অংশ। এই অ্যাঙ্গেলের সাপেক্ষে, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে আমাদের ভূমি কোনটা, এই নিচের এটা না, এটা হলো আমাদের ভূমি। আর লম্ব যদি আঁকতাম তো লম্ব কিন্তু এটা হইতো, তাই না? এই অংশটা এটা হলো আমাদের লম্ব, আর এটা হলো আমাদের ভূমি। তাহলে আমরা বুঝতে পারতেছি যে পি এক্স যেটা, এটা কিন্তু আসলে ভূমি। তাহলে আমরা কি বের করতেছি, ভূমির ভ্যালু বের করতেছি। ভূমির ভ্যালু বের করলে আমরা জানি কি কস ইউজ করতে হয় আর এর সাথে। যদি আমি এখানে লম্বের ভ্যালু বের করতাম তাহলে কি করা হইতো, আর এর সাথে সাইন ইউজ করা হইতো। আগের ক্লাস থেকে আগেগুলো বলছি। যেহেতু আমরা ভূমির ভ্যালু বের করতেছি তাহলে কি ইউজ করতে হবে, কস ইউজ করতে হবে, কারণ ভূমির সাথে কসের সম্পর্ক আর লম্বের সাথে আমাদের সাইনের সম্পর্ক। তাহলে আমরা, তাহলে এখানে আমরা লিখতে পারি আর, আর কস থিটা। এখন এখানে যে খুবই ছোট্ট একটা অ্যাঙ্গেল আঁকছিলাম সেটা তো আমি একটু বাড়া, মানে চিত্রটা একটু বোঝার জন্য আঁকছিলাম, তাই না? বাট এখানে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল কত, এক্স অক্ষ আর পি, এই যে পি এক্স এর মধ্যে অ্যাঙ্গেল কিন্তু 0 ডিগ্রি, তাই না? মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো এখানে 0 ডিগ্রি। তাহলে আমরা পি এক্স ইকুয়াল টু কি লিখতে পারবো, আর কস 0 ডিগ্রি লিখতে পারবো। আচ্ছা, তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি,
আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এখানে পি হবে। আর কেন হবে? পি এক্স মানে পি এর রূপাংশ। আমরা যদি একটা ভেক্টর নেই, যে পি ভেক্টর আমার কাছে দেওয়া আছে, আমরা এই পি ভেক্টরটার রূপাংশ বের করব। এটা হলো আমাদের পি ভেক্টর। পি ভেক্টরের যখন উপাংশ বের করব, তখন সেটার এই বরাবর একটা লম্ব উপাংশ পাওয়া যাবে, এই বরাবর একটা লম্ব উপাংশ পাওয়া যাবে। ঠিক আছে? সো এই দুইটা উপাংশই কার? পি এর। এই উপাংশগুলো আসলে কি মিন করে? এটা যদি আমি px বলি আর এটাকে যদি py বলি, সেগুলো আসলে কি মিন করতেছে? যে p কে আসলে আমরা ভেঙে দিছি। p হলো আমাদের মেইন জিনিস, সেটাকে ভেঙে দিয়ে হলো px আর py পাওয়া গেছে। সো px আর py এর কথা যখন আমি বলবো, যখন এগুলোর ভ্যালু বের করবো, তখন এদের লব্ধি কিন্তু হলো p, লব্ধি r না, লব্ধি p। এই দুইটার লব্ধি, উপাংশগুলোর লব্ধি। তো তখন আমাদের p লিখতে হবে এখানে, এই কারণ px আর py এর লব্ধি হলো p। p, তারপর তার সাথে হবে cos, আর অ্যাঙ্গেল তো বললাম, অ্যাঙ্গেল কি হবে? 0 ডিগ্রি হবে। পি এবং পিএক্স এবং পি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত এখানে? এখানে খেয়াল 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 করো, আমরা যখন পি কস লিখি আমরা কিন্তু এই অ্যাঙ্গেলটা লিখতে হয়, তাই না? পি এবং পি এক্স এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। পি কিন্তু এদিক বরাবর কাজ করতেছে, এক্স অক্ষ বরাবর কাজ করতেছে, তাই না? আর পি এক্স আমরা কি বলেছি? পি এক্স হলো এক্স অক্ষ বরাবর যে উপাংশটা পাওয়া যায়। এখন এখানে এভাবে ভাবতে পারো যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা আলফা অ্যাঙ্গেলটা, এই আলফা অ্যাঙ্গেলটা কমতে 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 একদম জিরো হয়ে গেছে। তার মানে পি আর পি এক্স একসাথে লেগেই গেছে। ঠিক আছে? পিটা কমতে 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 একদমই পি এক্স এর সাথে লেগে গেছে এখানে। তাহলে পি আর পি এক্স কিন্তু একজন একজনের সাথে লেগে গেছে। তো পি এক্স আর পি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু এখানে 0 ডিগ্রি, তাই না? ওই যে পি ভেক্টরটা হলো এটা, আর এটা হলো কি এক্স অক্ষ বরাবর কাজ করতেছে। আর আমরা যখন পি এক্স বলতেছি, পি এক্স বলতে কিন্তু এই পি ভেক্টরটারই এক্স অক্ষ বরাবর উপাংশই বের করতেছি। তো পি পি নিজেও এক্স অক্ষ বরাবর কাজ করে, আর আমরা যেই উপাংশটা বের করতেছি সেটাও এক্স অক্ষ বরাবরই কাজ করে। তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তাহলে আমরা এখানে পি কস 0 ডিগ্রি লিখতে পারতেছি। কস 0 এর ভ্যালু হলো 1, তাহলে আমরা লিখতে পারি পুরোটা হলো পি। তো px ইকুয়ালস টু কি? p। আমরা দেখতেই পারতেছিলাম যে আগে যখন অ্যাঙ্গেল, যখন আমি জিরো করতেছি, যে অ্যাঙ্গেল কমাইতে কমাইতে জিরো করতেছি, py কিন্তু আস্তে আস্তে কমতেছে, তাই না? তুমি যদি এটাকে ছোট করো, মানে অ্যাঙ্গেলটার মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি ছোট করে এই p কে এখানে নিয়ে আসো, তাহলে আগে ছিল py ছিল এই পুরাটা, এখন py কতটুকু? এই নিচের এতটুকু অংশ। তাহলে py আস্তে আস্তে কমতেছে না? আমি এটাকে যত নিচের দিকে নামাবো তত কি হবে? py কমতে থাকবে, py কমতে কমতে একটা সময় পর কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তার মানে এই পি ভেক্টরটা তখন শুধুমাত্র px ই বাকি থাকবে, py আর বাকি থাকবেই না যখন এটা জিরো হয়ে যাবে। অ্যাঙ্গেল যখন জিরো হবে কমতে কমতে, তখন py আর থাকবেই না, py এর ভ্যালু জিরো হয়ে যাবে একদম। তাহলে p আর px দুইটাই কি হবে? পরস্পর সমান হয়ে যাবে। এটা আমরা কনসেপ্ট থেকেও দেখতে পারতেছি। আচ্ছা, সো তাহলে px ইকুয়ালস টু p cos 0 ডিগ্রি ইকুয়ালস টু p পেলাম আমরা। তাহলে p কে আমি উপাংশ আকারে ভেঙে নিতে পারছি। তাহলে এই px এর জায়গায় এখন কি লিখতে পারি আমি চাইলে উপরে? যে pxi ইকুয়ালস টু লেখা যায় আমরা pi, ঠিক আছে? পি ভেক্টর ইকুয়ালস টু তাহলে কি লিখতে পারলাম? পি ইনটু আই। ওকে, পি এক্স এর ভ্যালুটা জাস্ট বসায় দিছি। পি এক্স এর ভ্যালু কত পাওয়া গেছিল? পি পাওয়া গেছিল। আচ্ছা, একইভাবে আমরা কিউর জন্য করতে পারি। কিউর জন্য যদি করি, এখানে খেয়াল করো, আহ, এখানে তাহলে আমরা কিউ এক্স বের করতে হবে এবং কিউ ওয়াই বের করতে হবে। এই কিউ ভেক্টরটার ক্ষেত্রে এখন আমরা খেয়াল করি, আমরা যদি কিউ এক্স বের করি, কিউ এক্স কোনটা? এই যে নিচের এতটুকু অংশ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে আমরা একটু আগে দেখাইছিলাম। সো এতটুকু অংশ হলো আমাদের কিউ এক্স, আর এতটুকু অংশ হলো আমাদের কি? কিউ ওয়াই। এটা হলো এক্স অক্ষ বরাবর রূপাংশ, এটা হলো ওয়াই অক্ষ বরাবর রূপাংশ। আর এই দুইটা উপাংশকে যদি আমি লব্ধি করতে চাইতাম, তাহলে কিন্তু কি পাওয়া যেত? কিউ পাওয়া যেত। অথবা উল্টাভাবে বলতে পারি যে কিউ কে ভাঙলে এই নিচের উপাংশটা, এক্স অক্ষ বরাবর উপাংশটা আর ওয়াই অক্ষ বরাবর উপাংশটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে? দুইটাই বলা যায় যে কিউ কে ভাঙলে এই দুইটা উপাংশ পাওয়া যায়, অথবা এই যে দুইটা আছে লম্ব উপাংশ, এদেরকে যদি আমি লব্ধি বের করি তাহলে কি পাওয়া যাবে? কিউ পাওয়া যাবে। আশা করি বুঝছো। তো আমার যদি কিউ এক্স বের করতে চাই, তার মানে এক্স অক্ষ বরাবর কিউ এর উপাংশ, তার মানে নিচের অংশটা, এটা বের করার উপায় কি? আবারও আগের মতো সূত্র হবে আমাদের। এটা একটু ছোট করে আনি। আচ্ছা, তো আমাদের এখন তাইলে কি হয়ে কিউ এক্স লাগবে, তো কিউ এক্স বের করি। কিউ এক্স তাহলে এখানে আমাদের কত হবে? কিউ এক্স হবে, আমরা এই ক্ষেত্রে কিউ এক্স বের করতেছি এবং কিউ ওয়াই বের করব সামনে। তার মানে আমরা উপাংশগুলা বের করতেছি। উপাংশগুলা লব্ধি কিন্তু ভেক্টরটা নিজে। কিউ এক্স এবং কিউ ওয়াই এদের যে উপাংশটা, সরি, এদের যেই লব্ধিটা পাওয়া যাবে সেই লব্ধিটা কিন্তু কিউ। ঠিক আছে? যেটা আমরা এতক্ষণ ধরে বলতেছি। সো কিউ এক্স এর লব্ধি কিন্তু হবে কি? কিউ এক্স এবং কিউ ওয়াই এর লব্ধি হবে কিউ। তাহলে আমরা যখন এখানে
আর লেখার মানে মেইন সূত্র আমাদের কিন্তু আর ছিল, আমরা লিখতাম যে আর সাইন সামথিং অথবা আর কস সামথিং। এখন আমরা কি করতেছি, এখানে আমাদের লব্ধি কিন্তু আর না, এখানে লব্ধি কিন্তু আমাদের কিউ। ঠিক আছে, আবার গেল নাকি? আবার গেছে। আচ্ছা, কিউ এক্স ইকাস টু বলতেছি কিউ এক্স এবং কিউ আই এই দুটো উপাংশ আছে যে এদের আমাদের লব্ধি পাওয়া যাচ্ছে, কিউই পাওয়া যাবে লব্ধি এদের। ঠিক আছে, অথবা কিউ কে ভাঙলে ক্যামেরা কিউ এক্স। ও, আবার এটা ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, আশা করি। আচ্ছা, সো কিউ এক্স এবং কিউ আই এই দুইটার লব্ধি আমরা পাচ্ছি কিউ। তো তাহলে আমরা লিখতে পারতেছি এখানে আমাদের লব্ধি হলো কিউ। আর কিউ এক্স যখন আমি বের করতেছি, কিউ এক্স হলো এটা, তাই না? আমার চিত্রটা খেয়াল করো যে কিউ আছে এখানে, আমি যদি ভেঙে লিখি আলাদা, আমাদের কিউ ভেক্টরটা এরকম ছিল, এটা হলো কিউ ভেক্টর, তার এক্স অক্ষ বরাবর রূপাংশ এটা, ওয়াই অক্ষ বরাবর রূপাংশ এটা। সো এটা হলো আমাদের কিউ, এটা হলো কিউ এক্স, এটা হলো আমাদের কিউ ওয়াই। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো এটা। ঠিক আছে, মানে সরি, মধ্যবর্তী অ্যাঙ্গেল না, এটা হলো দেওয়া আছে আমাদের, এটাই দেওয়া আছে, জাস্ট আলফা দেওয়া আছে। এটা হলো অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা যদি আমাদের দেওয়া থাকে, তাহলে আমরা এখন কি করতে পারি যে আমি যদি কিউ এক্স বের করতেছি, কিউ এক্স কোথায় আছে? এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে ভূমিতে আছে, তাই না? এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে ভূমিতে যেহেতু আছে, ভূমিতে থাকলে আমরা কি ইউজ করি? কস ইউজ করি। সো কস কি হবে এখন? আলফা হবে। কস আর কিউ এবং কিউ এক্স এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত এখন? আলফা। সো এখানে কি হবে? অ্যাঙ্গেলটা আলফাই হবে। সো কিউ কস আলফা এটাই থেকে যাবে, এখানে আর ছোট করার কিছু নাই অপশন। সো এটাই থেকে যাবে। এবার তাহলে আমরা দেখি আরেকটা অংশ যে কিউ আই কত পাওয়া যায়। কিউ আই যদি খেয়াল করি, কিউ এর ক্ষেত্রে কি কথাবার্তা? সেম কথাবার্তা, যে কিউ এক্স এবং কিউ আই এদের লব্ধি কি পাওয়া যাচ্ছিল? কিউ। তাহলে এখন আমাদের এখানে লব্ধি কি লিখতে হবে? কিউ লিখতে হবে। সো লব্ধি হলো কিউ। কিউ আই কোথায় আছে? কিউ আই হলো এখানে আছে। কিউ আইটা এই আলফা কোণের সাপেক্ষে কিন্তু লম্ব অবস্থানে আছে, তাই না? এটা তো লম্ব, এটা যদি লম্ব হয়ে থাকে তাহলে আমরা কোনটা ইউজ করবো এখন? সাইন ইউজ করব। তাহলে আমরা সাইন, আর ভিতরে অ্যাঙ্গেল কি হবে? ভিতরে অ্যাঙ্গেল কিন্তু এটাই হবে, আমরা যেই কোণের সাপেক্ষে লম্ব বা ভূমি ডিটেক্ট করতেছি ওই কোণটা এখানে সবসময় থাকবে। তো সাইন আলফা। সো আমরা কিউ এক্স এবং কিউ আই কে আরেকটু ভেঙে চুরে লিখে নিয়ে আসতে পারছি যে কিউ কস আলফা, কিউ সাইন আলফা। আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্য কি ছিল? আমাদের মেইন উদ্দেশ্য ছিল এই যে আর ভেক্টরটা, সে আর ভেক্টরটা মানে আর যে লব্ধি আমরা সবসময় বের করি, পি ভেক্টর এবং কিউ ভেক্টরের যে লব্ধি বের করি, সেই লব্ধিটাই আমরা হলো এই লম্ব উপাংশগুলো ইউজ করে প্রমাণ করব সূত্রটা। আচ্ছা, এখন এটা একটু ছোট করে দিই। আচ্ছা, তো এই ভ্যালুগুলা পেলাম আমি। এখন এই কিউ এক্স এবং কিউ ওয়াই এই ভ্যালুগুলা এবং পি এক্স এর ভ্যালু পাইছিলাম, পি এক্স এর ভ্যালু কি পাওয়া গেছিল? পি পাওয়া গেছিল। এই সবগুলা এই আর ভেক্টরে এখানে বসিয়ে দেওয়া যায় না? এই যে আমরা আর ভেক্টর এখানে প্রকাশ করছিলাম একটু আগে, পি এক্স প্লাস কিউ এক্স হোল আই প্লাস কিউ ওয়াই জে। তো এগুলার জায়গায় আসলে কি করা যায়? এই ভ্যালুগুলা বসিয়ে দেওয়া যায়। এই ভ্যালুগুলা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কি পাওয়া যাবে? যে আর ভেক্টর ইকুয়াল টু লেখা যাবে, এখানে আমরা পাবো পি এর ভ্যালু, সরি, পি এক্স এর ভ্যালু হলো পি, সো শুধু পি লিখে ফেলি, পি প্লাস কিউ এক্স। কিউ এক্স কত ভ্যালু পাইছিলাম? কিউ কস আলফা পাইছিলাম, সো কিউ কস আলফা হোল আই প্লাস হলো আমাদের কি? কিউ ওয়াই জে। কিউ আই যদি দেখি, কিউ আই কোনটা? কিউ ওয়াই এর ভ্যালু পাইছিলাম কিউ সাইন আলফা, সো এটা বসিয়ে দিই, কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা জে। আচ্ছা, সো তাহলে আসলে আমি আর ভেক্টরটাকে যখন আমি এই উপাংশ আকারে ভাগ করে নিতে পারতেছি, এই পুরা জিনিসটা আসলে এই আর ভেক্টরটারই এক্স অক্ষ বরাবর উপাংশ না? যেহেতু আমি এই আই এবং জে আকারে আর ভেক্টরটাকে প্রকাশ করে ফেলতে পারতেছি, তাহলে আই এর সাথে যে অংশটা আছে এই পুরো অংশটা আসলে কি? আর ভেক্টরটার যদি আমি এক্স অক্ষ বরাবর উপাংশ নেই তাহলে সেটা, তার মানে আর ভেক্টরটা এটা তাই না? আমাদের চিত্র অনুসারে এটা হলো মেইন আর। এই আর এর এক্স অক্ষ বরাবর যে উপাংশ, তার মানে কি এতটুকু, এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ হলো এতটুকু। সো এক্স অক্ষ বরাবর যে উপাংশটা এই পুরোটাই কি আমাদের, যেটা আমরা পাইছি এই যে এটা পি প্লাস কিউ কস আলফা, এই পুরোটাই আসলে কি আমাদের এই পুরো অংশটা আর ভেক্টরটার এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটা।
যেহেতু সাথে কি আছে, আই আছে, আই মানে কি এক্স অক্ষ বরাবর কাজ করতেছে জিনিসটা। আর এর পরেরটা কি আছে, যে এই উপাংশের সাথে কি আছে, এখানে আমার কিউ সাইন আলফা আছে। তার মানে এই যে আর এর সাথে এই যে অংশটা আছে ওয়াই অক্ষ বরাবর যেটা কাজ করতেছে সেটা হলো কি কিউ সাইন আলফা। তাহলে আমরা আই এবং জে এর মাধ্যমে আর ভেক্টরটাকে কিন্তু প্রকাশ করে ফেলছি। তাহলে আমরা আর ভেক্টরটাই আসলে কি বের করতে পারছি, আর ভেক্টরটার উপাংশগুলো বের করে ফেলতে পারছি, যে এক্স অক্ষ বরাবর উপাংশ হলো এটা আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ হলো এটা। আচ্ছা, এই উপাংশ যদি হয়, এখন আমরা খেয়াল করো, আমরা আর ভেক্টরটাকে কিন্তু এক্স অক্ষ বরাবর উপাংশ আর ওয়াই অক্ষ বরাবর উপাংশে ভাগ করে নিতে পারছি। এখন এটা কাইন্ড অফ একটা সমকোণী ত্রিভুজ না এটা একটা, কারণ আমরা উপাংশগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি এটা, এই জন্যই তো আমরা লম্ব উপাংশ নিচ্ছি যাতে মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তাই না? সো লম্ব উপাংশ তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে না? পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি হবে, এই উপরের বাহুটাকে ধরো যদি আমি আর বলি, তাহলে আর স্কয়ার ইকুয়ালস টু এখানে এটার যে ইয়াটা পাওয়া গেছে, উপাংশটা পাওয়া গেছে এটা স্কয়ার, প্লাস হলো এই ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ পাওয়া গেছে সেটা স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারবো, যে আর স্কয়ার ইকুয়ালস টু এক্স অক্ষ বরাবর যে উপাংশ পাওয়া গেছে তার মানে এটা স্কয়ার প্লাস ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ পাওয়া গেছে এটা স্কয়ার। তো এক্স অক্ষ বরাবর উপাংশটা দেখি, এক্স অক্ষ বরাবর উপাংশ এটা ছিল না, এই যে সাথে যেটা আই আছে এটাই কি আমাদের এক্স অক্ষ বরাবর উপাংশ, এটা এই পুরোটা, ঠিক আছে এটা। তাহলে পি প্লাস কিউ কস আলফা এই পুরোটা হোল স্কয়ার লেখা যায়, ঠিক আছে। পি প্লাস এটা কিউ হবে, পি প্লাস কিউ কস আলফা হোল স্কয়ার, এটা হলো আমার এক্স অক্ষ বরাবর উপাংশ, ঠিক আছে। প্লাস হলো কি ওয়াই অক্ষ বরাবর উপাংশ, এটা এই ওয়াই অক্ষ বরাবর উপাংশ কি আমাদের কিউ সাইন আলফা, তাহলে সেটাকে স্কয়ার করলে কি ডাইরেক্ট লিখে ফেলি যে কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, ঠিক আছে। আমরা কিন্তু এখানে খেয়াল করে মান বের করতেছি, ঠিক আছে, এই জন্য কিন্তু আমি এখানে কোনো আইজে আর দিই নাই, ভেক্টর চিহ্ন কোনোটাতে দিই নাই, কারণ আমরা এখন মান বের করতেছি। আচ্ছা, তো আর স্কয়ার ইকুয়ালস টু তাহলে কি পাওয়া যাচ্ছে, পি প্লাস কিউ কস আলফা হোল স্কয়ার প্লাস কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। আচ্ছা, এখন এখানে ভ্যালুগুলো খেয়াল করো, পরে আনা যাবে কিনা শিওর না, চেষ্টা করে দেখি কি হয়। আচ্ছা, এখন যেটা করতেছি এটাকে বেশি নিয়ে যাই, এখানে তাহলে আমরা দেখি আরটা যদি এই পাশে রাখি, উভয় পক্ষে রুট করে দেওয়া যায় না, তাহলে আমি এই পাশে আর পেয়ে যাব, তাই না? উভয় পক্ষে রুট করে দিই। এখন এই পাশে খেয়াল করে কি ক্যালকুলেশন হচ্ছে, এখানে যখন আমি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করবো তখন কি হবে, পি স্কয়ার হবে প্লাস 2 ইন্টু পি কিউ কস আলফা আসবে প্লাস কিউ স্কয়ার কস স্কয়ার আলফা আসবে। আশা করি বুঝছো, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, পি স্কয়ার প্লাস 2 ইন্টু পি কিউ কস আলফা প্লাস কিউ স্কয়ার কস স্কয়ার আলফা। আর এখানে কিন্তু কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা আছে, তাই না? আচ্ছা, এখানে লাস্টে যে আমি কিউ স্কয়ার কস স্কয়ার আলফা পাইছিলাম স্কয়ার সূত্র বসানোর পর, এখানে কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা আছে, দুইটা থেকে কিউ স্কয়ার কমন নেওয়া যায় না? দুইটা থেকে যদি আমি কিউ স্কয়ার কমন নিই তাহলে কি হয়ে যাবে, ভিতরে কি থাকবে, সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা হবে। তো সাইন স্কয়ার প্লাস কস স্কয়ারের ভ্যালু কত, 1। তাহলে শুধুমাত্র কি লেখা যায়, এই যে লাস্টে দুইটা পোর্শন পাওয়া যাবে এই দুইটার যোগফল কত আসবে, শুধু কিউ স্কয়ার আসবে, ঠিক আছে, কারণ সাইন স্কয়ার আর কস স্কয়ার যোগ হয়ে 1 হয়ে যাবে। তাহলে আমরা এখানে যদি ভেঙে লিখি তাহলে লেখা যাবে পি স্কয়ার প্লাস এখানে কিউ স্কয়ার কস স্কয়ার আলফা আসবে, কিউ স্কয়ার কস স্কয়ার আলফা, আর এখানে কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা আছে, আমি একসাথেই কমন নিয়ে ফেলি। সো ভিতরে কি থাকতেছে, কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা, আর সাথে কি থাকবে, 2, এখানে যে 2 পি কিউ কস আলফা থাকবে সেটা আমি লাস্টের দিকে লিখতেছি। সো 2 পি কিউ কস আলফা। তাহলে আমরা নরমালি যে লব্ধি যে সূত্রটা দেখতাম সেটাই কিন্তু আসলে চলে আসছে আমার। এখানে কিউ স্কয়ার প্লাস সরি কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার ভ্যালু হলো 1, তাহলে বসাই দিলে কি হয়ে যাচ্ছে, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। তাহলে কি আমরা আর এর নরমাল যে সূত্র বের করতাম লব্ধি সূত্র, এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে এখান থেকে, ঠিক আছে। সো এটা আমাদের প্রমাণ। এখন আমরা এখন অবধি শুধুমাত্র মান বের করছি, আমাদের কিন্তু দিকও কিন্তু বের করতে হয়। এখন দিক বের করবা কিভাবে, আচ্ছা দিক কিভাবে বের করা যায়, আহ, দিক বের করা মানে হলো মূলত অ্যাঙ্গেল বের করা, ঠিক আছে, যে এই আর ভেক্টরটা আমাদের অন্যান্য যে ইয়াগুলো আছে সেগুলোর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। আচ্ছা, এখানে আমরা আর ভেক্টরটা খেয়াল করি, আর ভেক্টরটা এই যে অ্যাঙ্গেলটা তৈরি করছে এটাই কি আমাদের থিটা অ্যাঙ্গেল না, এটাকে কি করতে পারি আমরা থিটা ধরতে পারি, কার সাপেক্ষে,
পি ভেক্টরটার সাপেক্ষে। হ্যাঁ, এখন তুমি চাইলে কিউ ভেক্টরটার সাপেক্ষে নিতে পারতা, তবে কিউ ভেক্টরটার সামনে নেওয়ার একটা বিষয় হলো যে তুমি যদি কিউ ভেক্টরের সাথে এখানে থিটা নাও, তাহলে আমরা একদম শুরু থেকে যে এখন অব্দি যে প্রমাণ করে নিয়ে আসছি, সেই প্রমাণগুলোতে তোমাকে এই কিউ ভেক্টরটাকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরে কাজ করতে হবে। তার মানে এই কিউ ভেক্টরটা বরাবর এক্স অক্ষ কাজ করতেছে, আর এটার লম্ব বরাবর হলো ওয়াই অক্ষ কাজ করতেছে। সেরকম ভাবে চিত্র আঁকা লাগবে। সেরকম ভাবে যদি তুমি চিত্র আঁকতা, তাহলে আমাদের একদম শুরু থেকে সেই অনুযায়ী প্রমাণগুলো আসতো। আর এর ভ্যালু অবশ্যই চেঞ্জ হতো না, আর এর ভ্যালু একইটাই পাইতা, বাট অন্যান্য ভ্যালুগুলো একটু এদিক সেদিক হইতো। এবং সেই ভ্যালু অনুসারে তখন হলো আমরা এই যে কিউ ভেক্টরটা তার সাপেক্ষে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা ধরি, কিউ ভেক্টরটা এবং আর ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল, সেটাকে যদি থিটা ধরি, তাহলে সেটা বের করে নিয়ে আসা যাইতো। বাট সেটা যেহেতু আমি ধরি না, আমি শুরু থেকেই সবকিছু কি ধরছি, যে পি কে আমি এক্স অক্ষ ধরে নিছি, পি বরাবর হলে এক্স অক্ষ ধরে নিছি, আর তার অপোজিটটাকে ওয়াই অক্ষ ধরে নিছি, মানে তার সাথে লম্বভাবে যেটা, সেটাকে ওয়াই অক্ষ ধরে নিছি। তাহলে আমরা কিন্তু সেই অনুসারে আমরা এমন ভাবেই করছি যাতে আমরা পি এর সাথে অ্যাঙ্গেলটা বের করতে পারি। ঠিক আছে? তো তাহলে আর ভেক্টর আর পি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমরা থিটা ধরতেছি। এখন আমরা এটাই বের করব। এখন এটা কিভাবে বের করা যায়? এখানে আমরা ডাইরেক্ট ট্যান থিটা ধরতে পারি না? এটাকে যদি আমরা ট্যান থিটা ধরি, ট্যান থিটা তাহলে কি হবে? এই যে নিচের পোর্শনটা আর উপরের পোর্শনটা, এটা কি আমাদের, নিচেরটা হলো ভূমি, উপরেরটা হলো কি উচ্চতা বা লম্ব, যে কোনো একটা বললেই হয়। সো এখানে যদি তুমি ট্যান থিটা অ্যাপ্লাই করো, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটার জন্য যদি ট্যান থিটা অ্যাপ্লাই করো, তাহলে কি লেখা যাবে? আচ্ছা, আমি এটা আরেকবার নিচে লিখি। আমরা তো অ্যাকচুয়াল লেখা নিচেই লেখা লাগবে এখন। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারতেছি, আমার মেইন যে চিত্র আবার এঁকে ফেলি। আমাদের লব্ধি ছিল এটা, দুইটা দাগ দিচ্ছি, যে আর, সেটার এক্স অক্ষ বরাবর একটা উপাংশ ছিল, ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ ছিল। আচ্ছা, এটার যে এক্স অক্ষ বরাবর উপাংশ, এটাকে আমি চাইলে আর এক্স বলতে পারি না? আর ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ, সেটাকে আমি আর ওয়াই বলতে পারি। এখন আমাদের উদ্দেশ্য কি ছিল? আমাদের এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা থিটা ধরে নিছি, তাই না? আমরা ধরে নিছিলাম যে আমাদের এখানে এ বরাবর কিন্তু কি আছে, এ বরাবর কিন্তু পি কাজ করে। ঠিক আছে? এক্স অক্ষ বরাবর না, পি কিন্তু এক্স অক্ষ বরাবরই কাজ করতেছিল, অথবা আমরা সেই অনুসারেই চিত্র আঁকছিলাম। আমাদের আগের চিত্র যদি তুমি খেয়াল করো, এখানে কিন্তু এটাই ছিল, তাই না? পি কিন্তু কি এক্স অক্ষ বরাবরই কাজ করে। তো সেই অনুসারে জাস্ট নিয়ে নিলাম। তো এই অক্ষ বরাবর আসলে পিও কাজ করে আর এক্সও কাজ করে। কি, আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্য হলো এই অ্যাঙ্গেলটার ভ্যালু বের করা। এই অ্যাঙ্গেলটা ভ্যালু বের করার জন্য আমরা কি নিতে পারি? ট্যান নিতে পারি। হ্যাঁ, সাইন কসও নেওয়া যায়, তবে সেটা করলে আসলে আমরা আমাদের নর্মাল যে সূত্রগুলো প্রমাণ করে নিয়ে আসি, সেই সূত্রের দিকে যেতে পারবো না। এই জন্য আমরা ট্যান নিচ্ছি। ট্যান থিটা ইকুয়ালস টু কি, আমাদের এখানে লম্ব বাই ভূমি। তো লম্ব কি আর ওয়াই, ভূমি কত আর এক্স। আচ্ছা, আচ্ছা, আর ওয়াই মানে কি? আর ওয়াই মানে হলো এই যে আর যেই লব্ধিটা আছে, সেই লব্ধিটার কি হবে? এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর উপাংশ। আর ওয়াই, আর ওয়াই মানে হলো ওয়াই অক্ষ বরাবর উপাংশ। আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর উপাংশ না, আমরা একটু আগে বের করছি। এই যে এটাই আমাদের কি ওয়াই অক্ষ বরাবর উপাংশ না, এই যে পোর্শনটা। আর কে যখন আমরা উপাংশ আকারে ভেঙে নিয়েছিলাম, পি এবং কিউর উপাংশ আকারে ভেঙে নিয়েছিলাম, এটা হলো আমার এক্স এর ভ্যালু, এটার সাথে আই আছে, তাই এর পুরোটা হলো কি আমাদের এক্স অক্ষ বরাবর ভ্যালু। আর এই যে আছে এখানে, তার মানে এটা কি ওয়াই অক্ষ বরাবর ভ্যালু না? তাহলে এই যে পি প্লাস কিউ কস আলফা, এই পুরো অংশটাই কি আমাদের আর এক্স, তার মানে এক্স অক্ষ বরাবর আর এর উপাংশ, এই পুরোটাই। আর কিউ সাইন আলফা, এটা কিন্তু কি ওয়াই অক্ষ বরাবর উপাংশ, তার মানে আর ওয়াই, তার মানে আর এক্স আর আর ওয়াই কিন্তু আমরা আগে থেকেই জানি। এখন এই ভ্যালুগুলো জাস্ট এখানে বসায় দেবো। তো আমরা এখানে আর ওয়াই কি পাচ্ছি? কিউ সাইন আলফা, ঠিক আছে? আর ভেক্টরটার জন্য উপাংশ পাচ্ছি, আর ওয়াই হলো কিউ সাইন আলফা। আর নিচে কি হবে? আর এক্স, ঠিক আছে, যে এক্স অক্ষ বরাবর উপাংশ। এক্স অক্ষ বরাবর উপাংশ আমাদের কি হচ্ছিল? আচ্ছা, এটা না, এক্স অক্ষ বরাবর আমাদের উপাংশ কি হচ্ছিল? এটা, তাই না? যে এটার সাথে আই আছে, আর ভেক্টরটাকে যখন প্রকাশ করছিলাম, পি প্লাস কিউ কস আলফা, তাহলে আর এক্স এর জায়গায় এটা লেখা যাবে পি প্লাস কিউ কস আলফা। এখানে আমরা আই যে না নেওয়ার কারণ হলো, আমরা ট্যান থিটা যখন বের করতেছি, ট্যান থিটা কিন্তু শুধুমাত্র কি বলে অনুপাত মিন করে, তাই না? এখন এই অনুপাতের তো কোনো দিক নাই, অনুপাত জাস্ট একটা ভ্যালু। সো এই জন্য কি আমরা আই যেগুলো নিচ্ছি না, কারণ এখানে দিক ম্যাটার করতেছে না। আচ্ছা, সো এখানে খেয়াল করো, আমরা নরমাল দিকের যে সূত্রটা বের করতাম, সেটাই কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে, যে ট্যান থিটা ইকুয়ালস টু কিউ সাইন আলফা ডিভাইড বাই পি কস আলফা। যেখানে আমরা কার সাথে অ্যাঙ্গেল বের করতেছি? পি এর সাথে আমরা অ্যাঙ্গেল বের করতেছি। ওই যে ছোট্ট করে যেটার সাথে অ্যাঙ্গেল বের করতে হয়, সেটাকে নিচে ছোট করে বামে লিখতে হয়, আর বাকি যেটা আছে সেটা দিয়ে কি হয়? উপরে সাইন হয়, নিচে কস হয়। ঠিক আছে? সো আমরা তাহলে কি দুইটা সূত্রই উপাংশের জিনিসগুলো ইউজ করে বের করে নিয়ে আসতে পারছি।
এখন এটা বোঝানোর মেন উদ্দেশ্য হলো, প্রমাণ তো আগেই করে আসছো, এই সূত্রগুলোর প্রমাণ জিনিসটা ইম্পর্টেন্ট না। এখানে ইম্পর্টেন্ট পোর্শন হলো যে আমরা যে এরকম, আমার যদি র্যান্ডম কোনো ভেক্টর দেওয়া থাকে, সেগুলোকে যে আমি উপাংশ আকারে ভেঙে চুরে নিয়ে এসে আমার লব্ধিটা বের করতে পারি, এই কনসেপ্টটা। অনেক ক্ষেত্রে দেখবা যে তোমাকে সরাসরি এই পি ভেক্টর আর কিউ ভেক্টর দেওয়া নাই, অথবা তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলও দেওয়া নাই। যদি সরাসরি পি কিউ ভেক্টর অথবা এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল দেওয়া থাকতো, তাহলে তুমি কি করতে পারতাম, একদম ডাইরেক্ট সূত্র বসাই দিতে পারতা। সূত্র জানোই, লব্ধি সূত্র, লব্ধির মানের অথবা দিকের সূত্র জানো, সেখানে ডাইরেক্ট বসাই দিতে পারতা। বাট অনেক সময় যেটা হয় যে তোমাকে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের ভ্যালু বলে না, তোমাকে মধ্যবর্তী অ্যাঙ্গেলও বলে না, তোমাকে অন্য কিছু পেঁচানো কথাবার্তা বলতে পারে। তখন দেখা যায় তুমি যদি এইভাবে ভেঙে নিয়ে আসতে পারো কয়েকটা উপাংশে, তাহলে দেখতে পারবা তুমি সহজে বের করতে পারবা যে আর ভেক্টরটা কি হবে। আবার অনেক সময় তোমাকে আর ভেক্টর চাই না, আসলে আর ভেক্টরের উপাংশ বের করতে বলে, তখন তো এটা ছাড়া উপায়ই নেই। ঠিক আছে, এভাবেই করা লাগবে। সো আসলে আশা করি বুঝছো। তো এই পুরোটা হলো, বাসায় নোট করে ফেলবা, খাতায় লিখে ফেলবা। এখন লিখছো কিনা আমি জানি না, বাট যদি না লিখে থাকো তাহলে আবার লিখে ফেলবা। আচ্ছা, তো এখানে ভয়েস অন করে বলো, মোটামুটি সবকিছু কি বুঝছো? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, এখন এটা কিছু ম্যাথ করা যেত, দাঁড়াও খুঁজে দেখি। আচ্ছা, একদমই ছোটখাটো কিছু ম্যাথ আছে যেগুলো এমসিকিউতে আসতে পারে, এমন টাইপ কয়েকটা বলে দিই কিরকম আসতে পারে। যেমন আমি একটা বই পাচ্ছি, বই এরকম একটা আছে যে 2i, আমি উপরে টুপি দিচ্ছি না, কারণ টুপি দেওয়া আরো পেইন। সিম্পলি লিখে যাচ্ছি 2ij 3j মাইনাস হলো 5k। পরীক্ষা লেখার সময় কিন্তু ij কে এর উপর টুপি দেওয়া লাগবে, আমি জাস্ট শর্টে করার জন্য হলো দিচ্ছি না। এবং আরেকটা বললো গ্রাফিক স্টেপ কেন লাগবে ডাইরেক্ট, দেখি দু একদিনের মধ্যে কিনবো। প্লাস হলো 3k। সো এই দুইটা আমাদের ভেক্টর বলে দিছে, ঠিক আছে। এবার বললো এই দুইটা ভেক্টর দ্বয়ের সাথে কোন ভেক্টরটা যোগ করলে লব্ধি যে পাওয়া যাবে। এর সাথে কত যোগ করলে, কত বলতে কিন্তু আমি ভেক্টর মিন করতেছি, পুরা ভেক্টর না লিখে কত যোগ করলে ডাইরেক্ট লিখে ফেলি। কত যোগ করলে, যোগ করলে লব্ধি, লব্ধি যে পাওয়া যাবে। এভাবে লিখলাম। যাই হোক, সো এটা কিভাবে করা যেতে পারে, তাহলে আমরা এই যে দুটো জিনিস আছে, সেই দুটোকে যোগ করতে হবে, সাথে আরো কোন একটা কিছু যোগ করতে হবে, যাতে আমাদের কি পাওয়া যায়, লব্ধি যে পাওয়া যায়। এখন আমরা তাইলে ধরে নিলাম যে এই জিনিসটা যোগ করা লাগবে সেটাও তো কোন একটা ভেক্টর হবে, তাই না? সেটাকেও কোন একটা উপাংশ আকারে ভেঙে নেওয়া ভেক্টর হইতেই হবে, না হলে তো যোগই হবে না, তাই না? স্কেলার রাশি তো তুমি এখানে যোগ করতে পারবা না, এখানে তো সবকিছু ভেক্টর রাশি। ধরো তোমাকে কোন একটা ভেক্টর বললো যে a ইকালস টু হলো 2i প্লাস 3j মাইনাস 5k প্লাস 3, এটা কিন্তু কোনো ভেক্টরই না, মানে এটা কিছুই হইলো না। তোমার এটা স্কেলারও হইলো না, ভেক্টরও হইলো না, এটা আসলে তোমার ইচ্ছা মতো মান বসানো হইলো। কারণ এখানে ৩ যে তুমি লিখছো সেই ৩টা কিন্তু ভেক্টর না, সেটা কিন্তু কোনো এক্স অক্ষ বরাবরও নাই, ওয়াই অক্ষ বরাবর নাই, জেড অক্ষ বরাবরও নাই, কারণ তুমি আইজে কে সাথে দাও নাই। তো আইজে কে সাথে না দিলে কিন্তু কি হবে না, সেটা ভেক্টর হবে না। সো একটা ভেক্টরকে তুমি এমন এখানে উপাংশ আকারে ভাঙতেছো যে আই অক্ষ বরাবর ২ উপাংশ, জে অক্ষ বরাবর ৩ উপাংশ, কে অক্ষ বরাবর -৫ উপাংশ, আর একটা র্যান্ডম ৩ বল লিখে দিলা। সেই ৩টা কিন্তু কোনো দিকেই কাজ করতেছে না। তাহলে এটা আসলে ভেক্টরই হইলো না পুরা জিনিসটা। স্কেলারও হইলো না, ভেক্টরও হইলো না, কিছুই হইলো না। সো তাহলে অবশ্যই র্যান্ডম কোনো মান যোগ করা যাবে না। এই দুইটার সাথে তাহলে কি যোগ করা লাগবে, অবশ্যই কোনো একটা ভেক্টর যোগ করা লাগবে। সো আমি ধরে নিলাম সেই ভেক্টরটা হলো একটা এ ভেক্টর, ঠিক আছে। তাহলে কি হবে, এই ভেক্টরটা যদি আমি যোগ করি কার সাথে, এই দুইটার সাথে, প্রশ্ন কি বললো যে এত এবং এতর সাথে কত যোগ করলে লব্ধি যে পাওয়া যাবে। লব্ধি বের করার নিয়ম তো জানো, সবগুলো উপাংশ যোগ করলেই লব্ধি পাওয়া যায়। উপাংশ আকারে লব্ধি বের করা খুব ইজি। জাস্ট হলো এগুলো সবগুলো যোগ করে দিলে ২টা আই, একটা আই, ৩টা আই হয়ে যায়, ৩টা জে মাইনাস 2j, তাহলে কত হয়ে যাবে,
একটা যে হয়ে যাবে -5k + 3k, তার মানে -2k হয়ে যাবে। একদম সিম্পল হয়ে যায়, খালি যোগ করলেই হয়ে যায়। আচ্ছা, তো আমরা কি করব, এই ভেক্টরটা ধরে নিছি যে এই ভেক্টরটা যদি যোগ করা হয় এদের সাথে তাহলে লব্ধি কি পাওয়া যাবে, যে পাওয়া যাবে প্রশ্ন অনুসারে। তাহলে বাকিগুলা লিখে ফেলি, বাকিগুলো আমি ডাইরেক্ট যোগ করে ফেলি, ঠিক আছে, কারণ লেখা পেইন। সো যদি এখানে ডাইরেক্ট যোগ করে ফেলি, 2i + i কি হবে, 3i হয়ে যাবে। তারপর হলো 3j - 2j, তাহলে কি পাওয়া যাচ্ছে এখানে, শুধু j পাওয়া যাবে। তারপর হলো -5k আর 3k, এগুলো যোগ করলে কি পাওয়া যাবে, -2k পাওয়া যাবে। সো প্রশ্ন মতে কি বলছে যে এই দুইটা জিনিস এবং তার সাথে আরেকটা র্যান্ডম কোন একটা ভেক্টর, এ ভেক্টর যেটা আমি ধরে নিছি, এই সবগুলা যোগ করলে কি পাওয়া যাবে, লব্ধি j পাওয়া যাবে। তো লব্ধি j পাওয়া যাবে, লব্ধি হলো কি আমাদের j। তাহলে এখন তাহলে আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য কিন্তু a বের করা। আমাকে বলছে যে এর সাথে কত ভেক্টর যোগ করলে, তার মানে আমাকে a বের করতে বলছে। তাহলে a বের করবে কি হবে, বাকি সবগুলো অন্য পাশে পাঠিয়ে দাও, যোগ বিয়োগ করো, শেষ। তো এই ভেক্টরটা কি হবে, এগুলো জাস্ট অন্য পাশে চলে যাবে, 3i ওই পাশে চলে যাবে, তাহলে কত হবে, -3i। তারপর যেটা ওই পাশে যাবে, যেটা ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না, মাইনাস জে আর প্লাস জে কাটাকাটি হয়ে গেছে, জাস্ট 2k ওই পাশে যাবে, +2k হবে। সো -3i + 2k, এটাই হলো কি আমাদের এই ভেক্টরটা, মানে যে ভেক্টরটা যোগ করলে আমাদের লব্ধি j পাওয়া যাবে। সো এটা সহজ একটা জিনিস। এরকম টাইপ প্রশ্ন তোমাদের এমসিকিউতে আসতে পারে, রিটেনে অবশ্যই আসবে না। আচ্ছা, তারপর আচ্ছা, এখানে আরেকটা ম্যাথ পেলাম, বাট এটার জন্য তোমাকে ম্যাথ অনেক কিছু পারা লাগবে, সো এটা ইগনোর করি। আচ্ছা, একক ভেক্টরের যে আমার যে আগের ক্লাসগুলা, মানে আগের ক্লাস তো কত ক্লাসই জাস্ট, সো একক ভেক্টর বা উপাংশের যেটা, এটা খুব ভালো করে পড়ে ফেলবা, কারণ বাকি সামনে আমরা যত যা ম্যাথ করবো সব কিন্তু উপাংশের। উপাংশ নিয়েই সামনে আমরা আরো কয়েকটা জিনিসে ঢুকবো, ডট গুণন, ক্রস গুণন, ভেক্টর গুণন, স্কেলার গুণন, এগুলোতে আমরা এখন প্রবেশ করবো, সবগুলো কিন্তু উপাংশ দিয়েই করা হয়। তো উপাংশ নিয়ে কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করবা, অথবা আগের ক্লাসে যা যা আছে সেগুলো আবার রিপিট করবা কয়েকবার, যাতে ওইখানে কোনো সমস্যা না থাকে। আচ্ছা, আচ্ছা, আরেকটা বিষয় আছে হলো লম্ব অভিক্ষেপ, ঠিক আছে। উপাংশ আর লম্ব অভিক্ষেপ প্রায় কাছাকাছি, উপাংশ না সরি, লম্ব উপাংশ, লম্ব উপাংশ আর লম্ব অভিক্ষেপ প্রায় কাছাকাছি জিনিস। এটা কিরকম হবে, ধরো আমার কোন একটা ভেক্টর দেওয়া আছে, একটা পি ভেক্টর, ঠিক আছে, আরেকটা ধরো আছে ভেক্টর কিউ ভেক্টর। এখন এই ভেক্টরটাকে কি করি, আমরা ইচ্ছা করেই আমরা ভূমি বরাবর রাখার চেষ্টা করি, ঠিক আছে। এখন এই যে উপরের পি ভেক্টরটা আর নিচের কিউ ভেক্টরটা, ভেক্টর চিহ্ন দিচ্ছি না আমার কষ্টের জন্য, কষ্ট কমাচ্ছি নিজের। সো এটা ধরো মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো আমার এখানে কত, আলফা। এখন এই যে পি ভেক্টরটা, সেই ভেক্টরটা যদি আমরা এখানে দেখি, এটার যদি আমি একটা ছায়া কল্পনা করার চেষ্টা করি, ধরো যে উপরে এখানে এখানে একটা টর্চ আছে, ঠিক আছে, পি ভেক্টরের উপরে এখানে একটা টর্চ আছে, এই টর্চের কারণে কি হবে, এখানে একটা ছায়া পড়বে, তাই না, ছায়া পড়বে কি হবে, একদম আমি ইচ্ছা মতো যে কোনো ছায়া কিন্তু নিব না, আমরা কিন্তু এই এই লাইটটা কি করতে পারি, যে আঁকা বাঁকা তারা যে কোনো অ্যাঙ্গেলে রাখতে পারি, তখন কিন্তু বিভিন্ন রকম ছায়া পাওয়া যাবে। কিন্তু আমরা কি করবো, এটাকে একদম স্ট্রেইট উপরে রাখবো, একদম স্ট্রেইট উপরে রাখলে কি পাওয়া যাবে, এখানে একদম লম্ব একটা ছায়া পড়বে, ঠিক আছে। সো এই লম্ব ছায়াটার এই যে নিচের অংশটা, এটা কি বলে হলো লম্ব বিক্ষেপ, ঠিক আছে। লম্ব অভিক্ষেপ, আর খেয়াল করো আমরা কিন্তু উপাংশের ক্ষেত্রে কিন্তু এরকমই করতাম, তাই না, আমার পি ভেক্টরটা আছে, পি ভেক্টরটার উপাংশ বের করতেছি, এটা হলো একটা উপাংশ, এটা হলো একটা উপাংশ, তাই না, উপরের দিকে একটা উপাংশ, নিচের দিকে একটা উপাংশ। এই উপাংশটা এখন কিন্তু আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ নিচ্ছি না, ঠিক আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ যদি না নিই তাহলে আমি কি বলতে পারি, এই উপাংশটা হলো কিউ এর দিক উপাংশ, তাই না, এই দিকটা কিউ এর দিক, বা এখানে কিউ আছে, তাহলে আমি কি বলতে পারি, এই উপাংশটা হলো কিউ এর দিক উপাংশ। আর এই উপরেরটা কি বলতে পারো, কিউ এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে উপাংশ আছে সেটা, ঠিক আছে, কিউ এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই উপাংশটা আছে, সেটা বলতে পারো তুমি, যেহেতু আমরা এখন এক্স অক্ষ ওয়াই অক্ষ নিচ্ছি না, এখন এক্স অক্ষ ওয়াই অক্ষ ছাড়া আমরা কথাবার্তা বলবো। সো এই যে এই অংশটা, এটা হলো কি কিউ যে ভেক্টর, সেই ভেক্টরটা বরাবর উপাংশ, আর এটা হলো কি কিউ ভেক্টরটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর যে উপাংশ সেটা। এখন আমরা এই যে উপাংশটা আছে, এই উপাংশটা কিন্তু কিউ ভেক্টরটার উপরে পড়ে গেছে, তাই না,
আমি যে এটার ছায়া ফেলার ট্রাই করতেছি একদম স্ট্রেইট ভাবে, তখন কি হচ্ছে এখানে কিউ ভেক্টর বরাবরই কিন্তু এই পি এর কি পড়ে গেছে, ছায়াটা পড়ে গেছে। এখন আমরা এটাকে বলি কি পি এর লম্ব বিক্ষেপ। তার মানে আমরা যদি বেসিক্যালি যদি কোনো কিছুর উপাংশ বের করো, ঠিক আছে, সেই উপাংশটা অন্য একটা ভেক্টর বরাবর যদি কাজ করে, সে মানে যে কোনো রকম উপাংশ না, লম্ব উপাংশ, অবশ্যই লম্ব উপাংশ হওয়া লাগবে। মানে যে কোনো একটা ভেক্টরে যদি তুমি লম্ব উপাংশ বের করো এবং সেটা যদি অন্য একটা ভেক্টরের উপর কাজ করে, তাহলে সেটাকে আমরা কি বলি, লম্ব বিক্ষেপ বলি। কিন্তু এখানে একটা বিষয় আছে, যেটা হলো যে লম্ব বিক্ষেপ জিনিসটা কিন্তু ভ্যালু মিন করে, শুধুমাত্র মান মিন করে। আমরা যখন উপাংশ বের করছিলাম, উপাংশ কিন্তু নিজেই ভেক্টর। আমরা কিন্তু তার সাথে উপাংশের সাথে কি লিখি, যে আই লিখি, জে লিখি, তার মানে সেগুলো কিন্তু আসলে ভেক্টর। ঠিক আছে? কিন্তু এখানে যখন আমরা লম্ব বিক্ষেপ বের করতেছি, লম্ব বিক্ষেপ জিনিসটা কিন্তু কি স্কেলার রাশি। ঠিক আছে? লম্ব বিক্ষেপ, লম্ব বিক্ষেপ তুমি আরেকভাবে ভাবতে পারো যে আমি যে লম্ব উপাংশ বের করতাম, লম্ব যে উপাংশ বের করতাম, সেই লম্ব উপাংশের মান যেটা পাওয়া যেত, লম্ব উপাংশ সেটা যে অবশ্যই একটা ভেক্টর হবে। উপাংশ বের করতেছি, উপাংশ মানে কি মেইন ভেক্টরটাকে ভেঙে কয়েকটা ছোট ছোট ভেক্টর বানাইতেছি। তো সেই ভেক্টরগুলো তো ভেক্টরই তো, তাই না? ছোট হোক বা যাই হোক না কেন, ভেক্টরই তো। তার মানে লম্ব উপাংশগুলো আসলে ভেক্টর। এখন লম্ব উপাংশগুলো ভেক্টর যেহেতু, তার অবশ্যই মান আছে এবং দিক আছে, এবং তার যে শুধুমাত্র মানটা আছে, সেই মানটা হলো কি আমাদের লম্ব বিক্ষেপ। বেশিরভাগ ক্ষেত্রে এটা মেনে চলে, কিছু রেয়ার কেস বাদে। সো তুমি যদি বেসিক্যালি তুমি উপাংশই বের করতেছো, বাট তুমি জাস্ট উপাংশটার মান বের করবা, তাহলে কি করবো, আমি যদি নিচের অংশটা যদি এটা যদি বের করতে পারি, তাহলে এটাকে আমরা কি বলবো, লম্ব বিক্ষেপ বলবো। তো এটা লম্ব বিক্ষেপ কি, ওই যে আমরা এতক্ষণ ধরে যে সূত্রগুলো দেখলাম, এটাকে ধরো আমি কি বলতে পারি, পি এক্স বলতে পারি, এটাকে কি বলতে পারি, পি ওয়াই বলতে পারি। এটা হলো এক্স অক্ষ বরাবর কাজ করতেছে, এটা হলো কি ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে। বাট আমরা কি এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরতেছি না। সো আমরা চাইলে আর কিভাবে লেখা যায়, অন্য কিছু না কিছু তো লেখা লাগবে, কি লিখবা? লেটস সে আমি এটাকে কি বলতাম, স্মল এ লিখলাম, এটাকে স্মল বি বললাম। ঠিক আছে, যাতে এক্স অক্ষ ওয়াই অক্ষের উপর আমার ডিপেন্ডেন্ট না হইতে হয়। ঠিক আছে, এমন না যে এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে করা যাবে না, করা যাবে। বাট তোমার তো সবসময় এক্স অক্ষ ওয়াই অক্ষ নাও দেওয়া থাকতে পারে, তাই না? তখন তো তোমার এক্স অক্ষ ওয়াই অক্ষ বাদেই করা লাগবে। সো এক্স অক্ষ ওয়াই অক্ষ বাদেও লম্ব বিক্ষেপ বের করা যায়। ঠিক আছে, বাট ওই যে একটু আগে যে প্রমাণটা দেখালাম, এটা কিন্তু আবার এক্স অক্ষ ওয়াই অক্ষ বাদে করা যায় না। এই যে প্রমাণটা করছি, এটা কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ বাদে করা যায় না। তোমাকে যাই দেওয়া থাকুক, মাস্ট এক্স অক্ষ ওয়াই অক্ষের ভিতরে নিয়ে আসা লাগবে। প্রথমে প্রথমে চিত্র এঁকে ফেলতে হবে, তারপর হলো বাকি কথাবার্তা কিভাবে তুমি প্রমাণ করবা না করবা। কিন্তু ওইটার কারণ কি, ওইটা হলো কি আমাদের উপাংশ নিয়ে কাজ করা লাগছে, এবং কোন উপাংশগুলো, আই যে উপাংশগুলো কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবরই কাজ করে। তো এই জন্য কিন্তু আমার এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ নেওয়া লাগছে। বাট এখন কিন্তু আমার কি দিকের জিনিসটা ইম্পর্টেন্ট না, লম্ব বিক্ষেপে কি লাগে, মান লাগে, দিক ইম্পর্টেন্ট না। তো দিক যেহেতু ইম্পর্টেন্ট না, এখন আমার এক্স অক্ষ ওয়াই অক্ষের উপর ডিপেন্ডেন্ট না। এমন না যে করা যাবে না, করা যাবে, তবে না করাই বেটার। কারণ না করার যে নিয়মটা, সেই নিয়মটার মাধ্যমে আসলে তুমি সবগুলোই সলভ করতে পারবা। আর এক্স অক্ষ এর উপর ডিপেন্ডেন্ট হইলে যেটা হবে, তোমার কয়েকটা ম্যাথ পারবা না। আচ্ছা, সো এটাকে আমরা এ বলতেছি। এই কাজটা কি লেখা যাবে, এ আর বি কে যদি আমরা কি বের করতে পারি, এদের যদি লব্ধি বের করতে পারি, সেই লব্ধিটা কি হবে, পি হবে, তাই না? পি ভেক্টরটাকে ভেঙেই তো আমরা এই উপাংশ আর বি উপাংশ বের করছি। তাহলে এ আর বি কে যদি লব্ধি করি, তাহলে কি পাওয়া যাবে, পি পাওয়া যাবে উল্টা দিকে গেলে। তাহলে এ কে এ আর বি এর লব্ধি যেহেতু পি, তাহলে আমরা এখানে কি লিখবো, এই কাজ টু পি লিখবো সবার প্রথমে, লব্ধিটা সবার আগে লিখতে হয়। তারপর খেয়াল করে আমার কোন অ্যাঙ্গেলটা দেওয়া আছে, আমি কিন্তু এই অ্যাঙ্গেলটা ধরে নিয়েছি, এটা কি আলফা অ্যাঙ্গেল। এটা যদি আলফা হয়, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে আমাদের এটা কি ভূমি না? আমরা কার জন্য বের করতেছি, এ এর জন্য বের করতেছি। এ কি আছে, ভূমি বরাবর কাজ করতেছে না এখানে, তাহলে আমরা কি নেবো, ভূমিটা নেব। সো ভূমি যেহেতু নেবো, ভূমিতে কোনটা কাজ করে, কস কাজ করে। যদি আমি লম্ব নিতাম, তাহলে কি নিতাম, সাইন নিতাম, কস। আর অ্যাঙ্গেল কোনটা নিচ্ছে, অ্যাঙ্গেল তো আলফাই নিচ্ছি, সো কস আলফা। তো পি কস আলফা, এটাই কি, এটাই হলো আমাদের লম্ব বিক্ষেপ। ঠিক আছে, কঠিন কিছু না, জাস্ট হলো আমরা যে আগে ইয়াটা বের করতাম, কি বলে, লম্ব উপাংশগুলো বের করতাম, সেটা শুধুমাত্র মানটা নেব। আগে তো দিক নিয়েও কাউন্ট করতাম, আই জে সহ কাউন্ট করতাম, এখন জাস্ট আই জে কাউন্ট করবো না, শুধুমাত্র মানটা কাউন্ট করব। তো সেটাই আমাদের লম্ব বিক্ষেপ। এখন এই লম্ব বিক্ষেপ, এটা তো একদম বেসিক সূত্র, বাট আরো অনেকগুলো সূত্রের মাধ্যমে এটা বের করে নিয়ে আসা যায়। সেটা হলো আমরা পরে আস্তে আস্তে শিখবো। উপাংশগুলো যেহেতু শিখছো, সেগুলো ইউজ করে আমরা এখন ইয়াগুলা দেখবো, কি বলে, ডট গুণন ক্রস গুণন গুলো দেখবো। তারপর সেগুলো দেখে হলো আমরা আরো কিছু দিকে আগাইতে পারবো আস্তে আস্তে। হ্যাঁ, এখন বেসিক্যালি সামনে সব ডট গুণন ক্রস গুণন হবে। আচ্ছা, একক ভেক্টরের কনসেপ্টটা তো আশা করি বুঝছো। একক ভেক্টরটা হলো,
একক ভেক্টর আশা করি মনে আছে, আমরা এন টুপি বা এ টুপি বি টুপি যে কোনো একটা কিছু টুপি দিয়ে বুঝাইতে পারি। যেমন আয়ের উপরে আমরা টুপি দেই, জের উপর টুপি দেই, কে এর উপর টুপি দেই, কারণ কি সেগুলো হলো এক একটা একক ভেক্টর। সো এন টুপি ইকুয়ালস টু কি, এন টুপি হলো আমরা যে ভেক্টরটা নিতেছি, ধর আমি এখানে এখানে যেমন পি ভেক্টর নেওয়া হয়েছে, কি করব, পি ভেক্টরটা নেব, সেই পি ভেক্টরটাকে কি করব, পি ভেক্টরটা ভ্যালু দিয়ে ভাগ করব। পি ভেক্টরটাকে ভ্যালুকে আমরা এইভাবে প্রকাশ করি, দুই পাশে জাস্ট মডুলাস চিহ্ন দিই। এখন এটা আমরা কিভাবে করতে পারি, আচ্ছা এটা একটা ম্যাথ দেখা দিই যে এটা আমরা কিভাবে বের করতে পারি। ধরো তোমাকে কোন একটা পি ভেক্টর বলে দিছে, এটা ধরো আমি বললাম 2 প্লাস 3i, সরি 2i প্লাস 3k, আমি জটিল সংখ্যায় চলে গেছি, 2i প্লাস 3k। আচ্ছা কে না নেই, জে নেই, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর সীমাবদ্ধ থাকি, এটা বুঝলেই হবে, জাস্ট ওয়াই অক্ষ অ্যাড করে নিবা, ওয়াই অক্ষ অ্যাড করতে কোনো সমস্যা নেই, মেইন সূত্রটা বুঝলেই হলো। আচ্ছা তো আমি যদি এই বরাবর যদি আমি ইয়াটা নেই, যে একক ভেক্টরটা নেই, সেটা আসলে অনেকভাবে প্রকাশ করা যায়, তুমি এ টুপি লিখতে পারো, বি টুপি লিখতে পারো, যেকোনো একটা কিছু লিখলেই হলো। ধরো আমি এ টুপি লিখলাম, এ টু পি ইকুয়ালস টু কি, সূত্র কি আমাদের, যে পি ভেক্টরটা লিখবো এবং সেই পি ভেক্টরটার ভ্যালু দিয়ে ভাগ করবো। পি ভেক্টরটার ভ্যালুকে আমরা কি লিখতে পারি, পি ভেক্টর চিহ্ন দিয়ে তারপর দুই পাশে মডুলাস দেওয়া যায়, অথবা শুধু পি লেখা যায়, শুধু পি লিখলেও কি মিন করে, শুধুমাত্র মান মিন করে। তো আমরা কি করবো, ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করব। এখন ভেক্টরটা কিন্তু আমরা জানি ভেক্টর এটাই, কিন্তু ভেক্টরটার মান জানি না, মান বের করি তাইলে পি ভেক্টরটার মান কত হবে, মান বের করার সূত্র আশা করি মনে আছে। মান বের করার নিয়ম কি, যে রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2pq কস আলফা। এখানে ইউ কত, 2, ভি কত, 3। সো আমাদের এখানে সূত্র কি হবে, 2 স্কয়ার যোগ 3 স্কয়ার যোগ, আচ্ছা এই পুরোটা কিন্তু রুটের ভিতরে হবে, লেখার জায়গা নেই এখানে এটার কারণে, ইকুয়ালস টু, তারপর হবে কি প্লাস 2 পি, 2 ইউভি, 2 ইন্টু 2 ইন্টু 3, তারপর কি নেওয়া লাগে, কস নেওয়া লাগে, মধ্যবর্তী অ্যাঙ্গেল, এখানে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, খেয়াল করো আমরা কিন্তু আই আর জে নিচ্ছি, আই আর জে মানে কি, একটা হলো আই হলো এক্স অক্ষ বরাবর কাজ করতেছে, আর জে কি ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে। সো এই যে দুটো আলাদা আলাদা ভেক্টর, এই যে দুটো আলাদা আলাদা ভেক্টর, এটা কোন দিক বরাবর কাজ করে, 2i কাজ করে হলো এক্স অক্ষ বরাবর এইদিকে, 3i কাজ করে এখানে, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে কস কত, 90 ডিগ্রি। কস 90 এর ভ্যালু কত, 90 এর ভ্যালু কত, কস নাম্বার ভ্যালু হলো 0। তাহলে এই পুরোটা কি হয়ে যায়, এই পুরো অংশ কিন্তু 0 হয়ে যায়। তাহলে কি রুট ওভার যদি তুমি জাস্ট এটা স্কয়ার লিখতে, তাহলে কিন্তু হয়ে যেত। সো আমরা যখন আই জে কে দ্বারা উপাংশগুলোকে সরি ভেক্টরগুলোকে প্রকাশ করি, তখন আসলে আমাকে এই রুটের সূত্রে এই পুরো সূত্রের দিকে যাওয়াই লাগে না, আমি জাস্ট রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার করে দিলেই হয়ে যায়। এক্স স্কয়ার, এক্স মানে হলো এক্স অক্ষ বরাবর উপাংশ, আর ওয়াই মানে হলো ওয়াই অক্ষ বরাবর উপাংশ। আর যখন আমি 3 অক্ষ বরাবর নেব, তখন কি হবে, সাথে জেড স্কয়ার লেখা লাগে। ঠিক আছে, জাস্ট এটাই, সিম্পলি এটা লিখে ফেললেই হয়। হ্যাঁ তুমি চাইলে এভাবে করতে পারো, বাট ওই যেটা হবে যে সবগুলা কসেরই 90 ডিগ্রি হয়, কারণ সবগুলো অ্যাঙ্গেলই তো 90 ডিগ্রি, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ সবার মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সবগুলা কস 90 হয়ে যাবে, কস 90 মানে 0, পুরা জিনিসটা ওগুলো সবগুলোই 0 হয়ে যাবে, তখন দেখা যাবে শুধুমাত্র স্কোয়ারের গুলোই বাকি থাকবে, বাকি সবগুলোই 0 হয়ে যাবে, সেগুলো ম্যাটারই করবে না। ঠিক আছে, তো আমরা যখন এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়ে কাজ করবো বা আইজি উপাংশগুলো নিয়ে কাজ করবো, তখন কিন্তু আমার এই কস আলফা টালফা এগুলো নিয়ে ভাবা লাগে না, জাস্ট রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এইভাবে বসা দিলে আমরা কি পাচ্ছি, জাস্ট এতটুকু করলেই আমাদের হয়ে যাচ্ছিল। ঠিক আছে, তো এতটুকু যদি করতাম, অথবা আমি যদি পুরোটাই করি, একই ভ্যালুই তো, এই অংশটুকু তো 0। তো 2 স্কোয়ার মানে হলো 4, 3 স্কোয়ার মানে হলো 9, 9 আর 4 13, রুট ওভার 13, রুট ওভার 13 কে আর ভাঙা যায় না, সো রুট ওভার 13ই থাকবে, রুট ওভার 13। ঠিক আছে, তো আমরা এখন তাহলে আমাদের মেইন জায়গায় আসি। মেইন জায়গায় কি বলছিলাম, যে ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করবো। ভেক্টরটা কি, 2i প্লাস 3j, 2i প্লাস 3j, আমি উপরে টুপি দিচ্ছি না, বুঝেই তো নিতেছো যে টুপি হবে সবগুলাতে লেখার সময়, আর ডিভাইড বাই কি, পি এর ভ্যালু পেলাম রুট ওভার 13। এটাই হলো আমাদের একক ভেক্টর। এটাকে আর একটু ভেঙে লেখা যায়, যে নিচে 13 দিয়ে ভাগ করছো না, তাহলে তুমি কি লিখতে পারো, 2 বাই রুট ওভার 13 আই প্লাস 3 বাই রুট ওভার 13 জে। ঠিক আছে, এভাবেও প্রকাশ করা যায়, কোনোটা দিয়ে সমস্যা নাই। তো এটা দেখলে কিন্তু একক ভেক্টর মনে হয় না, আমরা আগে যে একক ভেক্টরগুলো দেখতাম, আই আই পাওয়া যেত, জে পাওয়া যেত, সেগুলোর মানও কিন্তু এক হইতো। খেয়াল করো এই যে জিনিসটা আছে না, এই জিনিসটা যদি তুমি মান বের করো, এটার মানও কিন্তু এক আসবে। মান বের করার নিয়ম কি, যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার না, এটা করবা, এটা বাসায় করবা, এটা এসডব্লিউ দিলাম, এটা করবা যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যদি এখানে করো, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, তাহলে দেখবা যে এখানেও মান 1 চলে আসতেছে। সো এটা আসলে একক ভেক্টর, কারণ কি, এটার মান 1। আর এটার দিক, এটার দিক আসলে কি মিন করে, এটার দিকটা আমি হলো নেক্সট ক্লাসে বোঝাবো। ঠিক আছে, যে একক ভেক্টরটা দিক বলতে আসলে এখানে কি মিন করতেছে, এটা তো এক্স অক্ষ বরাবর না, ওয়াই অক্ষ বরাবর না, কারণ আমরা দেখতেছি এখানে আইও আছে জেও আছে।
তো এক্স অক্ষ বরাবর কাজ করতেছে না, ওয়াই অক্ষ বরাবরও কাজ করতেছে না। তাহলে এখানে আসলে এই জিনিসটা দিক বলতে আসলে কি মিন করে? এটা আমি নেক্সট দিন বুঝাবো। সো আজকে এই অবধি। ওকে, আচ্ছা। রাখি তাহলে। ওকে।